আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী বিশ্বনাথ দাস মহাশয়। একটু আগে আপনাদের সামনে অত্যন্ত রাজনৈতিক যে বক্তব্য তিনি পেশ করেছেন, তিনি রাজনীতির দিক থেকে অনেক বেশি প্রবীণ, বহুবারের প্রধান এই শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় শ্রী গোপাল চন্দ্র নস্কর মহাশয়। এছাড়া এখানে আছেন জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক, এছাড়া কি জানি আমি কর্ণকান্তি হালদার, আফিজা খান প্রধান, মোনাজাত খান, গোবিন্দ হালদার অঞ্চল সভাপতি, ওহিদ মোল্লা, সঞ্জয় বাইন, শাহানারা পাইক, শাহানুর সর্দার এবং সকল পঞ্চায়েতের সদস্যরা বৃন্দা, তাদেরকে আমি আমার যত প্রবীণা আছেন সকলকে আমি প্রণাম জানাই, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদেরকে স্নেহাশীষ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যারা এখানে বসে আছেন এবং মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছায়, তাদেরকে বলি যে আপনারা আমায় 10টি বছর আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে কাজ করবার যে আমার যে ইচ্ছা সেটাকে আপনারা পূরণ করেছেন। আপনারা আমায় 10 বছর পথ চলতে সাহায্য করেছেন। আপনারা 2014 সালে আমি এই জয়নগর বিধানসভা থেকে যেমন জিতেছি, 2019 সালেও জয়নগর বিধানসভা থেকে ভালো মার্জিন নিয়ে জিতেছি। আপনারা সকলে আমায় আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়েছেন। আমি 10টি বছর ধরে জয়নগর পৌরসভা মাঠের উল্টো দিকের একটি বাড়িতে বসতাম, যাতে আমি আপনাদের সকলের কথা শুনে তাদের সমস্যার সমাধান করবার, তাদের পাশে থাকবার আপ্রাণ চেষ্টা করেছি এই 10টি বছর ধরে। আমি শাহজাদাপুরে আমার এমপি ল্যাডের যে টাকা, সেই টাকা থেকে আমাদের গোপাল চন্দ্র নস্কর মহাশয় তিনি যখন যে প্রপোজাল আমার হাতে তুলে দিয়েছেন, আমি কিন্তু আমার এমপি ল্যাডের টাকা দিয়ে সেই প্রপোজাল আমি তাকে মান্যতা দিয়ে, সম্মান দিয়ে শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতের জন্য আমার অর্থ বরাদ্দ করেছি এবং কাজও হয়েছে। আপনারা জানেন যে 2024 সালে ব্রিগেডের সভায় আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করে। আমি দলের কাছে, দিদির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে দল আমাকে আবারও আপনাদের পাশে থেকে, সাথে থেকে কাজ করবার সম্মান দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার 18.5 লক্ষ ভোটার, 22 থেকে 23 লক্ষ জনগণ, তাদের শুভেচ্ছা, আশীর্বাদ আবারও চাই 1 জুন। 1 জুন 2 নম্বরে আমার নাম ইভিএম মেশিনে, সেই 2 নম্বরে বোতাম চেপে আপনারা আমায় আবারও আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দেবেন। আমি জানি না পূর্বজন্ম বলে কিছু ছিল কিনা, যদি থেকে থাকে নিশ্চয়ই সে জন্মে কোনো ভালো কাজ করেছি, আর এই জন্মে তো নিশ্চয়ই ভালো কাজ করেছি, কারণ মানুষকে সেবা করার অধিকার সকলে পায় না। বিবেকানন্দের ভাষায় জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজ যারা আমার সামনে বসে আছেন বা যারা আমার কণ্ঠস্বর শুনছেন, গৃহকোণে যারা আছেন, দোকানের সকল ক্রেতা বিক্রেতাগণ, আমি মনে করি আপনারা হলেন আমার ভক্ত বেশে নারায়ণ, জনকা জনার্দন, আমার লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, জগদ্ধাত্রী, দেবী দুর্গা, বনদেবী, যাই বলুন না কেন, আপনারা অধিকার দিয়েছেন আমাকে আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা দিয়ে। ভগবান আমাকেও আপনাদের সেবা করবার অধিকার যাতে পাই, তার জন্য আবেদন আজ এখানে করে গেলাম যে আগামী 5টি বছর আমি যেন আবার আপনাদের সেবা করবার অধিকার পেতে পাই। গোপালদা অত্যন্ত বিস্তৃতভাবে জানিয়েছেন যে মামাটি মানুষের নেত্রী কিভাবে জন্ম থেকে মৃত্যু। আপনি নিজে, আমি বলবো না,
আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটাও পরিষেবা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। সেখানে কিন্তু উত্তরটা আসবে, হ্যাঁ আমি পাচ্ছি, একটা পরিষেবা হলেও আমি পাচ্ছি। আর 10টি বছর ধরে ভারতীয় জনতা পার্টি কি দিয়েছে জিজ্ঞাসা করে দেখুন বারবার করে। আমরা বলবো না, আপনি নিজেই বলবেন যে না, কোনো কিছুই পাইনি। আমি সেদিন গতকালকে ক্যানিং পশ্চিম থেকে আসছিলাম, জয়নগরে আমাদের একটা প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করবার জন্য। তো বারুইপুরের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে আসছিলাম, সেখানে আমার গাড়ি দেখেও আমার নেম প্লেট দেখেও ভারতীয় জনতা পার্টির একটা প্রসেশন চলছিল, শেষ হয়ে গিয়েছে, ভারতীয় জনতা পার্টির লোকজন যাচ্ছিল। তো আমি মানে ভীষণ গরম, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম আপনাদের জল টল খাওয়া হয়েছে তো, জল আছে তো আপনাদের সাথে? তো কেউ বললো যে আমাকে চেনে, এটা আমাদের দিদি যাচ্ছে, দিদি আপনি ভালো আছেন? আমি বললাম জল খেয়েছো বাবা? তো আমার গাড়ি থেকে জলের ব্যবস্থা ছিল, আমি বোতলের হাত দিয়ে তাদেরকে জল দিলাম। একজন মহিলা আমার দিকে ওদের ম্যানিফেস্টো মানে প্রতিশ্রুতি বা পার্টির যে প্রতিবেদন থাকে আমার হাতে তুলে দিল। আমি দেখলাম সেই প্রতিবেদনে, এবং আরো কয়েকজন লোক খুবই খারাপ ভাষায় আমাদের দল দিদি সম্পর্কে বলল, কিন্তু আমি কিছুই বললাম না। তাদের ম্যানিফেস্টো নিলাম, তাদেরকে জল খাওয়ালাম, যারা বাজে কথা বললাম আমি বললাম আচ্ছা, কারণ আমি ঝগড়াঝাটি বাজে কথা বলি না। আমাদের কাজই হলো উন্নয়ন। আমি আপনার কাছে ভোট চাইবো, মমতাদি কি করেছে, একজন এমপি হিসাবে আমি কি করেছি, একজন বিধায়ক হিসাবে তিনি কি করেছেন, গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারা আপনাদের কি পরিষেবা দিচ্ছে, আপনারা কি পরিষেবা পেতে চান। আমরা উন্নয়ন ছাড়া, আপনাদের কাজ দেওয়া ছাড়া, মানুষের সুখ দুঃখে আপনাদের সাথে থাকা ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো আমাদের ম্যানিফেস্টোতে কিছু বলা নেই। কিন্তু বিজেপির ম্যানিফেস্টোতে 3টে কথা আছে, আমি শুধু সেই 3টে কথাই বলে যাব। প্রথম কথা হচ্ছে মোদির গ্যারান্টি লেখা আছে, এবং আমি ওদের ম্যানিফেস্টো যেমন দেখেছি গত 2 দিন আগে আনন্দবাজার কাগজে ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি যে প্রতিবেদন ম্যানিফেস্টো সেটা কাগজেও পাবলিশড হয়েছে। সেখানে লেখা আছে মোদির গ্যারান্টি এক হচ্ছে, সেই গ্যারান্টির 1 নম্বর কি না, এক দেশ এক ভোট। অর্থাৎ আগামী দিনে 24 সালে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে লোকসভায় আসে, এই ভোট ভারতের 140 কোটি জনগণের মধ্যে যারা ভোটাধিকার এবারে প্রয়োগ করলো, আর তারা ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাবে না। এটাই আপনাদের শেষ ভোট হতে চলেছে। কিভাবে হবে শেষ ভোট? এই ভোট আপনি গ্রাম পঞ্চায়েতে 3 বার ভোট দেন তো, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে। আপনি ভোট দেন বিধানসভায়, আপনি ভোট দেন লোকসভায়। অর্থাৎ 5 বার একটি ব্যক্তি, ভারতের সংবিধানে বলা আছে ভারত হলো একটি ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক এক দেশ। তাহলে গণতন্ত্রের উৎসব নির্বাচন। আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার কি? ভোটাধিকার প্রয়োগ করে আপনি আপনার মনোনীত জনপ্রতিনিধি চিহ্নিত করবেন যে আগামী দিনে কে আপনার জনপ্রতিনিধি হবে। সে গ্রাম পঞ্চায়েতে হতে পারে, আপনি ভোট দিচ্ছেন বিধানসভায়, এমপি ইলেকশনে। আগামী দিনে বলছেন ভোট আর হবে না। তাহলে কিভাবে আপনার ভোটাধিকার কেড়ে নেবে? ক্ষুদ্র একটা উদাহরণ দিচ্ছি। অরুণাচল প্রদেশে আপনারা জানেন কি হয়েছিল 2টো মহিলার সাথে, আমি সেটা নিয়ে আলোচনা করব না। যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, দেশ উত্তাল। অরুণাচল প্রদেশের এখনো বহু মানুষ ক্যাম্পে রয়েছে, তারা বাড়ি যেতে পারছে না, সে জায়গায় এখনো অশান্তি, আগুন জ্বলছে। কিন্তু অরুণাচল প্রদেশের যারা এইবারে যারা লোকসভা নির্বাচনে নিজেদের ক্যান্ডিডেচার দিয়েছিলেন, অর্থাৎ আমি ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন ফাইল করেছি, কিন্তু তাদের 10টা নমিনেশন ক্যান্সেল করে দিয়ে নির্বাচন না করিয়ে ইতিমধ্যেই 10টা
নম্বর এইভাবে আপনার ভোটাধিকার, অর্থাৎ আপনি ভোটই দিলেন না, ভোট সে জিতে গেল, 10টা বিজেপির এমপি জিতে গেল। আর কিভাবে হতে পারে একটু মনে করে দেখুন, 2021 সাল বিধানসভা নির্বাচনে মমতাদি বলেছিলেন তৃতীয়বার আমি নবান্নে যাব, কিন্তু বাংলার মেয়ের কাছে আমার আবেদন যে আমাকে 200-রও বেশি বিধায়ক নিয়ে যেতে হবে নবান্নে। যদি আমি 200-র বেশি বিধায়ক না পাই তাহলে আমার বিধায়ক কিনে বেচে নিয়ে বিজেপিরা আমার সরকার ফেলে দেবে। তাই এই মেয়েদের কাছে আমার আবেদন, আমার অত টাকা পয়সা নেই, বিধায়ক কিনতে পারবো না। 294-এর মধ্যে 200-র অনেক বেশি আসন পেলে তাহলে আর ওরা বিধায়ক কত কিনবে, কিন্তু আমার তো পয়সা নেই, আমি তো কেনা বেচা করতে পারবো না। তাই মেয়েদের কাছে আবেদন, তোমরা যদি আমায় 200-র বেশি বিধায়ক দাও, আমাকে আশীর্বাদ করো, আমি ফিরে এসে এই মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দেব। নিশ্চয়ই বাংলার মানুষ মনে রেখেছে, মেয়েরা বিশেষ করে। এবং মমতাদি নবান্নে আসার পর সরকার গঠন করেছিলেন 213টি নিয়ে, 7টা উপনির্বাচন হয়েছিল 220টি, আর আপনাদের সকলকে 500 এবং 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন। মমতাদি যায়, এটাই হলো মমতাদির তৃণমূল সরকারের তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আপনারা জানেন মমতাদি আবার আপনাদের কি গ্যারান্টি দিয়েছেন, যে এই 2024 সালের মার্চ মাসের বাজেট হয়েছে, বলেছেন যারা 500 পেত তারা 1000 পাবে, যারা 1000 পেত এসসি এসটির সার্টিফিকেট থাকলে তারা 1200 পাবে। তাহলে এটা দিদির গ্যারান্টি, দিদি এটা গ্যারান্টি ফিল আপ করেছেন। আপনারা এপ্রিল মাস থেকে দেখুন টাকা পাচ্ছেন কিনা। দিদি বলেছে 100 দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছে, ঘরের টাকা বলেছে জুন মাসে দেব, ইলেকশন 7th ফেজে হয়েছে জুন মাসে, বললো আমি 11 লক্ষ মানুষেরও বেশি যারা ঘরের টাকা পাবে তাদের আমি ডিসেম্বরের মধ্যে দিয়ে দেব। এটা হলো তাদের গ্যারান্টি। কিন্তু আমি কথা বলছি যে যদি 200-র কম আসন পেত তৃণমূল কংগ্রেস, বিজেপির এত টাকা ছিল যে সেই টাকা দিয়ে আমাদের বিধায়ক কিনে বেছে নিত, নিয়ে আমাদের সরকার ফেলে দিত। কারণ এখন তারা বলছে যে আমরা যদি 35টা বিজেপি এমপি পাই 2025 সালে সকল বিধায়কদের এরম কিনে বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেবে। তাহলে এই সরকার ফেলে দিতে গেলে এই যে কিনে বেছে নেওয়ার কথা, অর্থাৎ ধরুন তৃণমূল কংগ্রেস 294-এর মধ্যে ঠিক যতটুকু পাওয়ার দরকার তার থেকে 5টা আসন বেশি পেয়েছে, তাহলে টাকা দিয়ে বিধায়ক কিনে বেছে নিয়ে সরকার ফেলে দিয়ে গভর্নর নিয়ে আসবে, গভর্নর নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে, দিয়ে তাদের মতো করে ইলেকশন করিয়ে নেবে। 5 বছর পরে আবার ইলেকশন হবে, অর্থাৎ আপনি আর ভোটাধিকার পাবেন না। এইভাবে আঞ্চলিক দলগুলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সহ সকল আঞ্চলিক দলগুলো যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে তাদের রাজনৈতিক জীবন শেষ করে দিয়ে সারা ভারতবর্ষে শুধুমাত্র বিজেপি পার্টি থাকবে, এটাই তাদের একমাত্র চক্রান্ত। এছাড়া কি টাকা পয়সা দিয়ে যেমন বিধায়ক কিনে বেছে নিতে পারে, আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে তারা জেলে পুরেছে, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের তাদেরকেও জেলে রেখেছে মিথ্যে কেস দিয়ে। অর্থাৎ এইভাবে, এবং অনেক বলছেন যে এইভাবে এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেক বিরোধী যারা মুখ্যমন্ত্রী আছে তাদেরকে জেলে ভরে দিয়ে তাদের সরকার ফেলে দেবে। তাহলে এইটা হলো ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, যে রিজিওনাল সকল আঞ্চলিক দলকে শেষ করে দিয়ে সারা ভারতবর্ষে তারা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি থাকবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করার অধিকারকে তারা কেড়ে নেবে বলছে। তাহলে আপনার ভোটাধিকার যারা কেড়ে নেবে, সংবিধানে যেখানে লেখা রয়েছে এটা আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাহলে আপনি যদি ভোট দিতে না পারেন তাহলে এই ভোট দিয়ে আপনি দেখাবেন না যে বিজেপিকে সরিয়ে না আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি নেই। ভারতের সংবিধান আমাদের দিয়েছে 140 কোটি জনগণকে যে আমি ভোট দিয়ে আমার জনপ্রতিনিধিকে চিহ্নিত করব। তোমার ওই কায়দায় সরকার ফেলে দিয়ে জেলে পুরে দিয়ে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে তুমি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারো না। আরেকটি কি বলেছেন মোদির গ্যারান্টি, এটা হলো এক দেশ এক ভোট। তাহলে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে এবারে বিজেপিকে সরাতে চান তো? আপনারা আপনার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান
এই সিএ এবং এনআরসি লাগু করেই ছাড়বো। তাহলে আমার কথা হচ্ছে, যারা এতদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছে, নির্বাচিত করেছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বিজেপিরা যাদের ভোট দিয়ে এমপিরা হয়েছে, তাহলে যারা এতদিন দেশে জনগণ ভোটাধিকার দিয়েছিল, তারা ভোটাধিকার প্রয়োগ করেছে, তারা কি দেশের জনগণ নয়? আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড দিয়ে আমি তো তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাহলে এতদিন যারা আমরা ভোট দিলাম, তাহলে আমরা কারা? আমরা এই দেশের নাগরিক নই? মমতাজি বলেছে অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গের যত 10 কোটি মানুষ আছেন তাদের সকলের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। তাহলে বিজেপি যে বিভ্রান্তি করার, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার, দেশ থেকে বের করে দেওয়ার, ডিটেনশন ক্যাম্পে রাখার, এই যে মিথ্যে ভয়, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার, তাহলে এই ভোট তাকে জব্দ করে দেওয়ার, বদলা নেওয়ার ভোট নয়, যে মানুষ আমার দেশে শান্তিতে থাকতে পারবে, একসাথে থাকতে পারবে, তাদের নিজেদের ধর্মাচরণ করতে পারবে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে থাকবে, তা নয়। তুমি একজন শাসক হয়ে সব সময় দেশের জনগণকে ভয় দেখাচ্ছ, এটা কেড়ে নেব, ওটা নিয়ে নেব, তোমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবো, জমির দলিল দেখাও, না হলে দেশ থেকে বার করে দেবো। একটা রাজার কাজই যে প্রজাকে তাকে আশ্রয় দেবে তা নয়। বটবৃক্ষ এখানে আছে দেখুন, সে পাখিকে আশ্রয় দেয় বাসা বাঁধবার। আর একটা দেশের রাজা, সে বলছে তিনি প্রধানমন্ত্রী, তাহলে তিনিই তো দেশের রাজা, আর আপনারা আমরা সকলে জনগণ। তাহলে জনগণকে কি শান্তিতে থাকতে দেবে তো? তার মুখে অন্ন যোগাবে তো? তার মাথার ছাদ দেবে তো? সে যে রাস্তা দিয়ে যাবে রাস্তা বানিয়ে দেবে তো? পানীয় জল দেবে তো? মুখে বিদ্যুতের ব্যবস্থা করবে তো? তা নয় শুধু আপনার ভোটাধিকার কেড়ে নেবে, আপনাকে দেশ থেকে বার করে দিয়ে আসি অভিন্ন দেওয়ানি বিধি। আমি বলছি না, ওরা বলছে, আপনি নেটে দেখুন, ওদের ম্যানিফেস্টোতে দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ এখানেও আরো এক শ্রেণীর মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা। আমি আপনাদের কাছে বলবো, 10টি বছর আমি আপনাদের সাথে ছিলাম। আগামী দিনে আপনারা আমায় আশীর্বাদ, আমার তো 7 সন্তান, গোসাবা আছে, বাসন্তী আছে, ক্যানিং পূর্ব আছে, ক্যানিং পশ্চিম আছে, এদিকে কুলতলি আছে, জয়নগর আছে, মগরাহাট 2 নম্বর ব্লক আছে। আমার কোনো একটি বিধানসভা যদি হাত নাও ধরে, আর 6 বিধানসভার 6 সন্তান টেনে তুলবে, আমি আবারও পার্লামেন্টে যাব। 2014 সালে আমি পেয়েছিলাম 1,08,000, 2019 সালে 3,16,000। আপনাদের জানিয়ে রাখি, 7টা ইভিএম মেশিন খুলতে পারিনি, তাহলে 3,16,000 ছাড়িয়ে আপনারা যারা রাজনীতি জানেন, তাহলে 3 লক্ষ কোটি 20,000 হতে পারত। আমার কাছে যারা এসেছেন কখনো জিজ্ঞাসা করিনি যে আপনি কোন দল থেকে এসেছেন, আপনি কোন পার্টি করেন, কে আপনাকে পাঠিয়েছে। আমার কাছে যে এসেছে আমি তার জন্য কাজ করেছি, কারণ আমি জনপ্রতিনিধি। আমার কাজই হলো একজন জনপ্রতিনিধির সকল মানুষের সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, এটাই আমার কাজ। তাই সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে 10টা বছর আমি কাজ করেছি। আপনারা অনেকের নামে অনেক কিছু শুনতে পারেন, কিন্তু আমি প্রতিমা মণ্ডল, আমার গায়ে কেউ কোনোদিন একটু 1 বিন্দু কালির দাগ পর্যন্ত ফেলতে পারে না। কোথাও কখনো শোনেননি যে এই প্রতিমা মণ্ডল। আমি বলেছি, আমি কখনো কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি বলেছি আপনি আমার সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, আপনার চোখের জল মোছানোর জন্য, নিম্নিশিন্দার বাতাস হওয়ার জন্য আপনি আমায় বিশ্বাস করে, ভরসা করে ভোটটুকু দিন। আর একটি কথা, যারা এখানে আছেন আশা করি আপনারা শিডিউল কাস্ট। আমি আপনার ঘরের মেয়ে, কারণ এই কেন্দ্রের নাম 19 SC পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। আমার অধিকার, আমার সম্মান, আমার মাথার মুকুট, আমার নয়নমণি আমাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ছিল বলে আপনারা কেউ গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন, সেই সার্টিফিকেট ছিল বলে আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য স্বপ্ন দেখেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে হয়তো বা WBCS অফিসার হবে, বা আরো পড়াশোনা শিখলে IAS বা IPS হবে। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে, আমি যেমন নতুন পার্লামেন্ট তৈরি করেছি, তেমনি ভাবে আমি সংবিধান নতুন করে লিখব। আর এই অসাংবিধানিক অর্থাৎ
রিজার্ভেশন যে কোটা থাকে, রিজার্ভেশনের কোটা নয়, আপনার কোটাতে আপনার ছেলে মেয়ে ভর্তি হয়, বলেন না এমপি কোটায় ভর্তি করিয়ে দিন। তা রিজার্ভেশন এই শিডিউল কাস্ট শিডিউল টাইপের 100 জনের মধ্যে 15 জন শিডিউল কাস্ট ছেলে ভর্তি হতে পারে ছেলে মেয়ে, আর 7 জন শিডিউল ট্রাইব। আগামী দিনে যদি রিজার্ভেশন তুলে দেয়, কোটা সিস্টেম তুলে দেয়, তাহলে কিন্তু আর আমার আপনার ছেলে মেয়েরা রাজনীতির ময়দান তো দূরের কথা, স্কুল আমাদের পয়সা কম, কলকাতার দামি স্কুলে পড়াতে পারবো না, আমরা গ্রামের স্কুলে থাকবো, আমাদের কম মার্কস পেলেও আমরা চাকরিতে জয়েন করতে পারি। আপনাদের ছেলে মেয়েরা বুঝতে পারবে আমি কি বলছি, কি ভয়াবহ দিন আসছে। রিজার্ভেশন যদি তুলে দেয়, আমার আপনার ছেলে মেয়েদের শিক্ষার অধিকার হারাবো, চাকরির অধিকার হারাবো, ভোটে দাঁড়ানোর অধিকার হারাবো। তাই আগামী দিন এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেদের কাছে বলি, নিজের অধিকার সম্মান যে গৌরব একজন দলিত শ্রেণীর মানুষ দিয়েছে, বি.আর. আম্বেদকর, যিনি কনস্টিটিউশন লিখেছেন, আমাদের সংবিধান লিখেছেন, তাকে অপমান করছে। আজ তিনি ছিলেন বলে আমার সম্মান। আমি শিডিউল কাস্টের ওই সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে গিয়ে যতদিন যতবার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের নিয়ে বিল আলোচনা হয়েছে, আমি ছিলাম সেই বিলের একমাত্র বক্তা তৃণমূল কংগ্রেসের হয়ে। তৃণমূল কংগ্রেসের হয়ে আমি একমাত্র সেই শিডিউল কাস্টের প্রতিনিধি। ভারতবর্ষের যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের উপরে অত্যাচার হয়েছে, আমি সেখানে গিয়েছি। আমি শিডিউল কাস্টের প্রতিনিধি হয়ে আপনাদের জন্য লড়াই করেছি। 100 দিনের কাজের টাকা আনতে, ঘরের টাকা আনতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি। পঞ্চায়েত মন্ত্রী তো সরিয়ে দিন, গভর্নর তো সরিয়ে দিন, প্রধানমন্ত্রীর কাছে দল আমাকে সেই সম্মান দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আমার আপনার ঘরের ছেলে বা মেয়েকে রাষ্ট্রপতি করে, কিন্তু পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট হয়েছিল, না দ্রৌপদী মুর্মুকে তপশিলি উপজাতি পরিবারের, না রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণ জানিয়েছে, আর না রামলালার মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে সকল রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী তো ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা, সেলিব্রিটিরা, সিনেমা আর্টিস্ট ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, কিন্তু আমার আপনার ঘরের ছেলে মেয়ে শুধু ভোটের কারণেই আমাদের রাষ্ট্রপতি বানায়, কিন্তু কোনোদিন আমাদের সম্মান দিয়ে সেই মন্দিরে পা দেওয়ার অধিকার দেয় না। সংসদ আমাদের কাছে মন্দির, সেখানেও তাকে আমন্ত্রণ জানায়নি বিজেপিরা। রামলালার মন্দিরেও বিজেপিরা রামনাথ কোবিন্দ বা দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়। আমরা দেখেছি দেবী দুর্গার মাথায় থাকে শিব, কৃষ্ণের পাশে থাকে রাধা। আমরা দেখেছি লক্ষ্মীর পাশে থাকে নারায়ণ, রামলালার মন্দিরে রামের পাশে সীতা নেই। মহিলাকেরা ভালোবাসে না। আমার প্রশ্ন, ধর্মের নামে তোমরা যারা রাজনীতি করো, তারা ভাই ভাই যে বিদ্বেষ লাগানো, মন্দির মসজিদে যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছো, তুমি মরবে না, আমি মরবো না, মরবে আমার এই দরিদ্র জনগণ, সাধারণ মানুষ। রক্তের এই হোলি খেলা, করোনা, বিদ্বেষ, হিংসা মানুষের মনে তুমি জাগিয়ে দিও না। রাজার কাজ তা নয়, রামের কাজ প্রজার মঙ্গল। প্রজার মঙ্গলের জন্য আপনি বলুন, রাম একদিন সীতাকে কিন্তু অগ্নি পরীক্ষা দিয়েছিল। তাহলে রাজার কাজ এই নয় আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া, আপনার সংবিধানকে নতুন করে লিখে আপনার কাছ থেকে আপনার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেটকে কেড়ে নেবে। আপনার আর কোনো অধিকার থাকবে না। তাই আপনাদের কাছে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে বলি, আবারও আমাকে বিপন্ন এই দেশ, 140 কোটি মানুষ আজ বিপন্ন। আগামী দিন আপনার ভবিষ্যৎ কি হবে, এই যদি ভারতীয় জনতা পার্টি আসে, আপনি নিজে বুঝতে পারছেন না যে আমরা সব হারাবো। এসসি এসটিরা যেমন সব হারাবে, তেমনি সংখ্যালঘু ভাইয়েরা সব হারাবে। সর্বহারার জায়গায় দাঁড়িয়ে আমাদের হাহাকার, অনুশোচনা শুধু থাকবে। আর মনে হবে কেন ভোট দিয়েছিলাম। যদি একবার ভোট দেন, যে ক্ষতি আপনি করবেন সে ক্ষতি আর পূরণ হওয়ার নয়। তাই আপনাদের বলি যে আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করি, মোদি বনাম দিদির এই লড়াইয়ে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হারিয়ে যেতে দেবেন না, তাকে হারিয়ে দেবেন না, তাকে জিততে দিন। কারণ দেশ বলছে, সকলে বলছে, এবারে মাত্র 200-রও বেশি হয়তো আসন বিজেপি পাবে না।
ইন্ডিয়া জোট আসবে আবার ভারতে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো বলো বলো